আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু এই অধ্যায়ের অলরেডি প্রথম পার্ট শেষ করে ফেলেছি। তো সেখানে আমরা আলোচনা করেছি প্রথম পার্টে খনিজ সম্পদ কি, শিলা কি, খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য এবং ধাতু নিষ্কাশনের বিশেষ করে প্রথম দুইটা পার্ট, যেখানে ছিল চূর্ণ বিচূর্ণ করা এবং আকরিক গণীকরণ করা। তার মধ্যে আবার চারটা পার্টে তিনটা পার্ট, এই যে রাসায়নিক পদ্ধতিটা আমরা বাদ রেখেছিলাম। তো রাসায়নিক পদ্ধতিটা কি খেয়াল করো, আমরা জানি যে খনিজটাকে বিশুদ্ধ মানে যে ধাতু খনিজ সম্পদটাকে আমরা উত্তোলন করছি সেটাকে বিশুদ্ধ করছি, সেই জিনিসটা দুইটা জিনিস থাকে। একটা ধাতু আছে তার সাথে যেটাকে আমরা বিশুদ্ধ করতে চাচ্ছি, এবং তার সাথে খনিজ মল আছে যেটাকে আমরা অপদ্রব্য বলছি। তো দেখো, রাসায়নিক পদ্ধতি তখনই অ্যাপ্লাই করা হয় যখন এই দুইটার যে কোনো একটা অন্য একটা পদার্থের সাথে বিক্রিয়া করে। যেমন যদি ধাতু মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন অ্যাপ্লাই করবে, অথবা খনিজ মল যদি বিক্রিয়া করে তাও করা হবে। কারণ যে কোনো একটার সাথে যখন এই পদার্থটা বিক্রিয়া করবে সে বিক্রিয়া করে কিন্তু সাইড হয়ে যাবে, পরে এই জিনিসটা কিন্তু ওই অক্ষত অবস্থায় থেকে যাবে, তখন আমরা এটাকে সেখান থেকে নিয়ে নিতে পারি। এভাবে মূলত রাসায়নিক পদ্ধতিতে আকরিক ঘনীকরণ করা হয়। এরপরে দেখো 3 নম্বর পার্ট রয়েছে যে ধাতুর অক্সাইডের রূপান্তর। 3 নম্বর পার্ট কি, অক্সাইডের রূপান্তর। অক্সাইডের রূপান্তর মূলত দেখো দুইভাবে করা হয়, অক্সাইডে রূপান্তর। তো এই অক্সাইডের রূপান্তর দুইভাবে করা হয়, একটা মূলত তাপ জারণ, খেয়াল করো তাপ জারণ, এবং আরেকটা কি, একটা তাপ জারণ এবং আরেকটা হচ্ছে খেয়াল করো একটা তাপ জারণ এবং আরেকটা রয়েছে কি দেখো ভস্মীকরণ, তার মানে ভস্মীকরণ। তো তাপ জারণে কি করা হয়, তাপ জারণে শুধুমাত্র অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করা হয়, তার মানে অনেকটা দহন বিক্রিয়া। যেমন খেয়াল করো আমরা যদি লেড অক্সাইডের সাথে অক্সিজেন যোগ করি, দেখো লেড অক্সাইড তৈরি হয়, মানে লেড সালফেট যেটাকে গ্যালেনা বলা হচ্ছে, এবং এই পাশে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়ে যায়, দেখতেই পাচ্ছ। এরপরে আমরা যদি খেয়াল করো এখানে কিন্তু অক্সাইড পেয়ে গেলাম। আর ভস্মীকরণ মানে কি, আমরা তাপ দেব, নট অক্সিজেন যোগ করব, কোনো না কোনোভাবে তাপ দেব, তাপ দিয়ে এটাকে চেঞ্জ করব। যেমন খেয়াল করো যদি মনে করো জিঙ্ক কার্বনেট থাকে, তুমি এটাকে তাপ দাও, তাপ দেওয়ার পরে দেখো এখান থেকে জিঙ্ক অক্সাইড তৈরি হবে, প্লাস ওই পাশে যা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই যে আমি দুইবার অক্সাইড পেলাম, সেই অক্সাইডটা রূপান্তর করা হচ্ছে তৃতীয় ধাপ। এবং চতুর্থ ধাপে দেখো কি করা হয়েছে, ধাতু বিশুদ্ধকরণের চতুর্থ ধাপে কি করা হয়েছে, মুক্ত ধাতুতে রূপান্তর। এটা কি করা হচ্ছে, মুক্ত ধাতুতে রূপান্তর। মুক্ত ধাতুতে রূপান্তর বলতে কি বোঝাচ্ছে, অবশ্যই বিজারণ পদ্ধতিতে করা হবে, সেটা 4টা ধাপে করা হয়। তাহলে কি কি বলা হচ্ছে, মুক্ত ধাতুতে রূপান্তর, মুক্ত ধাতুতে রূপান্তর। মুক্ত ধাতুতে রূপান্তর কয়টা, 3টা ধাপে করা হয়। একটা মূলত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ। 2 নম্বরে হচ্ছে তোমার কার্বন বিজারণ, খেয়াল করো কার্বন বিজারণ, এবং 3 নাম্বার হচ্ছে স্ববিজারণ, স্ববিজারণ, খেয়াল করো। এবং আরেকটা রূপ তোমরা দেখবে এখানে, যখন একটা অসক্রিয়, অর্থাৎ পরিবেশে কিছু ধাতু আছে যেগুলো অসক্রিয় অবস্থায় থাকে, অসক্রিয় অবস্থায় কোন ধাতুগুলো থাকে, যেমন প্লাটিনাম রয়েছে, সোনা রয়েছে, অর্থাৎ যেগুলো অনেক আভিজাত্য ধাতু, অনেক দামি। তারা কেন দামি, কারণ তারা পরিবেশের সাথে সহজে বিক্রিয়া করে না, নষ্ট হয়ে যায় না, দীর্ঘদিন অক্ষত থাকে। এজন্য সোনা প্লাটিনাম এদেরকে অনেক মূল্যবান। এরা হচ্ছে অসক্রিয় ধাতু, এরা সাধারণত পরিবেশ বিশুদ্ধ অবস্থায় থাকে, তাই এদেরকে আর বিশুদ্ধ করার জন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করতে হয় না। এখন দেখো আমরা যদি ধাতুর সক্রিয়তা সিরিজের দিকে তাকাই, সক্রিয়তা সিরিজে 3টা পার্ট রয়েছে। একদম উপরে যেটাকে বলা হচ্ছে অধিক সক্রিয়, এটা কি অধিক সক্রিয়, তার মধ্যে কি আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, এরকম আরও অনেক আছে। মাঝামাঝি স্তরে কি আছে, জিঙ্ক আছে, ফেরাস আছে, লেড আছে, লেড। এরপর যেগুলো কম সক্রিয় ধাতু, তার মধ্যে মনে করো সিলভার আছে, মার্কারি আছে, কপার আছে। এই যে খেয়াল করো এই কম সক্রিয় ধাতুগুলোকে, একদম কম, সেগুলোকে স্ববিজারণ করা হয়। যেগুলো মাঝামাঝি সক্রিয় সেগুলোকে কার্বন বিজারণ পদ্ধতি, আর যেগুলো অধিক সক্রিয় সেগুলোকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করা হয়। যেমন খেয়াল করো যেগুলো স্ববিজারণ, একদম নিজে নিজে বিজারণ করবে, এরা অন্য কিছু যোগ করা যাবে না। যেমন খেয়াল করো আমরা যদি এই যে মার্কারি সালফেট AgS ব্যবহার করি, এখানে স্ববিজারণ মানে কি, অর্থাৎ একে শুধুমাত্র কি করব, একটা অক্সিজেন দেব, মানে ওই যে দহন বিক্রিয়ার মতো তাপ দেব। তাপ দিলে কি হয়, এই পাশে এসে দেখো ধাতুটা মুক্ত হয়ে যাচ্ছে, প্লাস অক্সিজেন আর সালফার বিক্রিয়া করে
সালফার ডাইঅক্সাইড হচ্ছে, আমি কিন্তু ধাতুটা পেয়ে যাচ্ছি। এরপরে যদি কার্বন বিজারণ, তার মানে কার্বন যোগ করা, শুধু যে কোনো ধাতু যদি অক্সাইড অবস্থায় থাকে, অর্থাৎ আমি 3 ধাপে এই যে অক্সাইডে রূপান্তর করছিলাম, সেই অক্সাইড যদি পাই, সেই অক্সাইডটার সাথে শুধু কার্বন যোগ করব। যেমন মনে করো, খেয়াল করো তোমরা, যেমন কপার অক্সাইড আছে, এর সাথে কার্বন যোগ করো, কি হয়ে যাবে দেখো, কপার ধাতুটা মুক্ত হবে আর এটা বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড তৈরি হবে। ঠিক সেমভাবে জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন যোগ করো, দেখো জিঙ্ক ধাতু মুক্ত হয়ে এদিকে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়ে যাবে। এই যে আমি 2বার মুক্ত ধাতু পেয়ে গেলাম, সেখানে কার্বন বিজারণ, অর্থাৎ শুধুমাত্র কার্বন যোগ করা। কার্বন যোগ করলে সেখানে দেখো বিজারণ হয়ে যাবে, কারণ অক্সিজেনকে সে অক্সিজেনে ছেড়ে দেওয়া 2টা ইলেকট্রন সে নিয়ে নেবে। তো এই ছিল কার্বন বিজারণ। এবং তড়িৎ বিশ্লেষণ, এটা একটা বড় প্রক্রিয়া, যেটা আমরা একটু চিত্র দেখে আমাদের আঁকতে হবে। যেমন তোমরা তোমাদের বইয়ে দেখবা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে। যেমন এইখানে প্রথমে একটা লম্বা একটা বড় পাত্র নিতে হয়। এই পাত্রটা কিসের তৈরি হয় একটু খেয়াল করো। এই পাত্রটা সাধারণত খেয়াল করো গ্রাফাইটের, এই যে গ্রাফাইটের আস্তরণযুক্ত পাত্র, এই যে গ্রাফাইটের আস্তরণযুক্ত পাত্র নিলাম। এই গ্রাফাইট আস্তরণযুক্ত পাত্রের মধ্যে আমার মনে করো যে আমি যে ধাতুটা নিষ্কাশন করতে চাচ্ছি, সেই ধাতু এবং ধাতুর মল অপদ্রব্য মিশ্রিত এই গলিত অবস্থায় সেই রূপটা এখানে ঢেলে দেবো। এখানে সাধারণত কি থাকে মনে করো, গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, তার সাথে কি থাকে মনে করো ক্রায়োলাইটের, খেয়াল করো ক্রায়োলাইটের মিশ্রণ থাকে, তাহলে এইখানে আমার এর মধ্যে কি আছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের গলিত রূপ এবং ক্রায়োলাইটের মিশ্রণ। যেহেতু তড়িৎ বিশ্লেষণ করব, অবশ্যই গলিত হয়ে যাবে, তাই না? এবং এর মধ্যে কার্বন দণ্ড বসানো হয়। খেয়াল করো, আমি এই জিনিসটাকে যখন একটু পাত্রের কিনারা ঘিসে নিয়ে নিলাম একটা কার্বন দণ্ড, এই যেটাকে ভরাট করে দিবা, তোমরা যখন আঁকবা এটাকে অবশ্যই একটু ভরাট করে নিবা। তো দেখো এইটার সাথে আমি একটা কার্বন দণ্ড লাগাবো। এবং খেয়াল করো, এই ব্যাটারিটা অবশ্যই আমরা জানি একটা ব্যাটারির 2টা প্রান্ত থাকে, একটা লম্বা একটা বড়, লম্বাটা মাইনাস হয়, বড়টা প্লাস হয়, খুব ভালোভাবে খেয়াল করো। তো আমরা এখানে একটা ব্যাটারির এই যে 2টা প্রান্ত নিয়ে নিলাম, খেয়াল করো। এই যে আমি জিনিসটাকে একটু আঁকাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এইভাবে তোমরা যে কোনো জিনিস যে কোনোভাবে এটাকে আঁকাতে পারো, জাস্ট একটু খেয়াল করো। তো মেইন যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আমি কার্বন দণ্ড নিছি, মানে এইখানে যে কার্বন দণ্ড নিছি তার একটা মাথা ঋণাত্মক অংশের সাথে ব্যাটারি, আর একটা ধনাত্মক অংশের সাথে। তো যেটা ধনাত্মক অংশের সাথে সেটা কিন্তু অ্যানোড হিসেবে কাজ করে, অ্যানোড, আর যেটা ঋণাত্মক সেটা কিন্তু ক্যাথোড হিসেবে কাজ করে। অবশ্যই এটা কি কার্বন দণ্ড, এই যে কার্বন দণ্ড নিচ্ছে সেটার একটা অ্যানোড আর একটা ক্যাথোড, এটাও কিন্তু কার্বন দণ্ড। তো যখন বিদ্যুৎ কানেকশন দিয়ে দেব, সাথে সাথে বিক্রিয়া শুরু হয়ে যাবে। বিক্রিয়া শুরু হয় নিচে কিন্তু গলিত অ্যালুমিনিয়ামের একটা আস্তরণ পড়ে যাবে, অর্থাৎ গলিত অ্যালুমিনিয়াম হয়ে যাবে। তো দেখো কিভাবে এই বিক্রিয়াটা হয়। প্রথমে কি করে, অক্সিজেন কি করে, 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে সে অক্সিজেন মুক্ত অবস্থায় হয়ে যায়। আমরা একদম সমানুকরণ অর্থাৎ বিক্রিয়া সমতাকরণ করা বিষয়টা একটু বাদ রাখি আমরা, জাস্ট কারণ তোমরা সেটা পারো। আমরা জাস্ট শুধু মেইন বিক্রিয়াটা দেখাচ্ছি। ইলেকট্রন ছেড়ে দেবে, সে ইলেকট্রন ছেড়ে দিল, পরে এই ইলেকট্রনটা অ্যালুমিনিয়াম গ্রহণ করবে। অ্যালুমিনিয়াম গ্রহণ করে সে কি করবে, ইলেকট্রনটা গ্রহণ করবে। সাধারণত এখানে 3টা গ্রহণ করবে, করে দেখো অ্যালুমিনিয়াম ধাতু মুক্ত হয়ে গেল। এই যে অ্যালুমিনিয়াম ধাতু মুক্ত হয়ে গেল, আমি কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ অ্যানোডে কি হয়েছে, জারণ হয়েছে, আর ক্যাথোডে বিজারণ হবে। তার মাধ্যমে এই ধাতুটা মুক্ত হয়ে যাবে। এভাবে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সাধারণত অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন দেখাইছে, তুমি চাইলে যে কোনোটা নিষ্কাশন করতে পারো। এরপরে সর্বশেষ ধাপ যেটা অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। দেখো ধাতু বিশুদ্ধকরণ একদম 5ম নাম্বার ধাপ, অর্থাৎ এটাই হচ্ছে ধাতু নিষ্কাশনের শেষের ধাপ। কারণ আমরা এতক্ষণে এতগুলো ধাপ ব্যবহার করার পরেও ধাতুর কিন্তু একদম বিশুদ্ধ রূপটা পাইনি। আমাদেরকে 100% নিতে হবে, যদিও 100% পাওয়া সম্ভব না, তারপরে 90% প্লাস আমাদেরকে নিতে হবে, 99% প্লাস নিতে হবে। তো এটা 2ভাবে করা হয়। সাধারণত কি করা হয়, এখানে একটা বিগালক ইউজ করা হয়। কি বিগালক? এখন পরীক্ষায় যদি আসে হোয়াট ইজ বিগালক,
তোমরা বলবা কোনো ধাতুকে সর্বোচ্চ বিশুদ্ধ করার জন্য যে একটা প্রভাবক বা যে জিনিসটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে বিগালক। এটা দুই ধরনের হয়। বিগালকটা কত রকমের হয়? দুই ধরনের, একটা অম্লীয় বা অ্যাসিডীয়, খেয়াল করো, অম্লীয় বা তুমি কি বলতে পারো অ্যাসিডীয়, আর একটা কি ক্ষারীয়। ক্ষারীয় কোনগুলো? যেমন ক্যালসিয়াম অক্সাইড। আর অম্লীয় কোনগুলো? যেমন সিলিকন অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। তো দেখো পরীক্ষা আসতে পারে নিম্নের কোনটা অম্লীয় বিগালক, নিম্নের কোনটা ক্ষারীয় বিগালক। এখন কোনটা কখন ইউজ করব? আমি যে ধাতুটা পেয়েছি তার সাথে কিন্তু এখনো অপদ্রব্য আছে বা খনিজ মল আছে, যে কারণে আমাকে আবার পঞ্চম ধাপে আসতে হয়েছে, কারণ ওটা একেবারে বিশুদ্ধ হলে আর তো কোনো প্রক্রিয়ার দরকার ছিল না। তো সেইখানে যে ধাতু বা খনিজ মলটা আছে, অর্থাৎ আমরা এখানে ধাতু সহ খনিজ মল এটাকে বলছি খনিজ মল। এই জিনিসটা যদি অম্লীয় হয়, খেয়াল করো, অম্লীয় বা অ্যাসিডীয় হয়, তাহলে আমি ক্ষারীয় বিগালক ব্যবহার করব। আর এইটাই যদি ক্ষারীয় হয় তাহলে আমি অম্লীয় বিগালক ইউজ করব, কারণ অবশ্যই প্রশমন বিক্রিয়া হতে হবে। তাহলে কি তৈরি হয়? লবণ পানি তৈরি হয়। তোমরা বুঝতেই পারছো, সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ধাতুটা সরিয়ে নেব। তাহলে কখন কোন বিগালক ইউজ করব, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও এই দুইটা বিগালক ইউজ করার পরেও আমি যে ধাতুটা পাবো সেটা বিশুদ্ধ না। সাপোজ এটা 98% বিশুদ্ধ হয়, এটাকে আমাদের 99.9% অর্থাৎ প্রায় 100% বিশুদ্ধ করতে হবে। এর জন্য পরে এখানে যে 98% বিশুদ্ধ পেলাম, এটাকে আবার তড়িৎ বিশ্লেষণ করা হয়, আবার তড়িৎ বিশ্লেষণ করা হয়। তারপর আমরা যেটা পাবো সেটা 99.9% বিশুদ্ধ। এই তড়িৎ বিশ্লেষণটা কেমন করা হয় দেখো, একটু আমরা এই জিনিসটা দেখাই। সেটা হচ্ছে একটা পাত্র নেওয়া হয়, একটা পাত্র নেওয়া হয়, খেয়াল করো, এখানে একটা পাত্রের মধ্যে দুইটা পাত নেওয়া হয়, দুইটা পাত নেওয়া হয়, খেয়াল করো। এই পাতগুলো কিসের থাকে? মনে করো যে কপারের পাত। এটা হচ্ছে অবিশুদ্ধ, অবিশুদ্ধ, অবিশুদ্ধ কি কপার পাত। আর এটা হচ্ছে কি বিশুদ্ধ। কেন বিশুদ্ধ বলা হচ্ছে একটু পরেই তোমরা বুঝবা, বিশুদ্ধ কপার। তো এই যে খেয়াল করো, এই মাঝখানে একটা ব্যাটারি ইউজ করা হয়। ব্যাটারির ধনাত্মক প্রান্তটা এই অবিশুদ্ধ কপারের সাথে যোগ থাকে, আর ঋণাত্মক প্রান্তটা বিশুদ্ধ কপারের পাতের সাথে থাকে। কেন থাকে খেয়াল করো, কারণ এটা তখন যেহেতু ধনাত্মক প্রান্তের সাথে যোগ, অবশ্যই অ্যানোড হিসেবে কাজ করবে, অ্যানোড। আর যেহেতু ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, অবশ্যই ক্যাথোড হিসেবে কাজ করবে। কারণ আমরা একটু আগেই তড়িৎ বিশ্লেষণে দেখে এসেছি, যেটা ঋণাত্মক মাথার সাথে যুক্ত থাকে সেটাকে ক্যাথোড বলে, ধনাত্মকের সাথে অ্যানোড বলে। তো দেখো, এই যে অবিশুদ্ধ কপার পাত কেন বলা হচ্ছে, আমরা যে ধাতু মল সহ ধাতুটা পেয়েছি সেই মাথাটা এখানে যুক্ত থাকে, যে কারণে অবিশুদ্ধ বলা হচ্ছে, কারণ এটা বিশুদ্ধ না। আর ধনাত্মক প্রান্ত যোগ থাকার কারণে অ্যানোড হিসেবে কাজ করায়, এখান থেকে সাধারণত জারণ হবে, জারণ মানে ছেড়ে দেবে। তো এই ছেড়ে দেওয়ার কারণে দেখো এখান থেকে প্রথমেই এই বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে কি হবে, কপার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হবে, অর্থাৎ অ্যানোডে জারণ কাজ করবে, এবং সেই দুটি ইলেকট্রন অর্থাৎ কপার 2 পজিটিভ আয়নকে এই বিশুদ্ধ কপার পাত গ্রহণ করবে, দুটি ইলেকট্রন সহ গ্রহণ করার পর সেটা বিশুদ্ধ কপার তৈরি করবে। এজন্য এটাকে বিশুদ্ধ কপার পাত বলা হচ্ছে, এটাকে অবিশুদ্ধ কপার পাত বলা হচ্ছে। দেখো এখন কি হবে, সময় যত যাবে তত এই জিনিসটা চিকন হবে। কি হবে? চিকন হবে, কারণ এখান থেকে কপার কিন্তু ক্রমান্বয়ে ইলেকট্রন ছেড়ে দিয়ে এই যে মুক্ত কি হচ্ছে, পাত্রে চলে আসছে, এবং সেই কপারটাকে কিন্তু বিশুদ্ধ পাত নিচ্ছে। তার মানে এর চিকন হবে, আর এই সময় যাওয়ার সাথে সাথে মোটা হবে। তার মানে অ্যানোড শুধু ক্ষয়প্রাপ্ত হবে, আর ক্যাথোড কি হবে, ধীরে ধীরে মোটা হবে। তার মানে বিক্রিয়াটা কেমন হয় দেখো, কপার যেটা অবিশুদ্ধ, এই যে অবিশুদ্ধ কপার, এই জিনিসটা কি করবে, ফার্স্ট হচ্ছে ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রনটা ছেড়ে জারিত হয়ে গেল। পরে এই জিনিসটা আবার বিশুদ্ধ কপার পাতে এসে কি করবে, দুইটা ইলেকট্রন সে গ্রহণ করবে। এই যে গ্রহণ করলো মানে বিজারিত হলো, হয় এই যে দেখো কপার মুক্ত হলো, তার মানে বিশুদ্ধ কপার মুক্ত হয়ে গেল। এই যে আমি বিশুদ্ধ কপার পেয়ে গেছি। তো এইভাবে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমি এখন যেটা পেলাম সেটা 99.9% বিশুদ্ধ।
তো এইভাবে যে কোনো ধাতুকে আমরা এই 5টা ধাপ অবলম্বন করে বিশুদ্ধ করতে পারি। তোমরা বুঝতেই পারছো, আমরা ফার্স্ট পার্টে ওইটুকু আলোচনা করেছিলাম এবং এই সেকেন্ড পার্টে বাকিটুকু আলোচনা করে আমরা ধাতু নিষ্কাশন এই অধ্যায়ের সবথেকে বড় পার্টটা কমপ্লিট করে ফেললাম। এবং এই অধ্যায়ের যে বাকি কিছু পার্ট রয়েছে অধাতুর যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা পরের তৃতীয় পার্টে আলোচনা করব। তো তোমাদের তৃতীয় পার্টটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।